আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পাচারের অর্থ ফিরিয়ে আনা, দেশের সম্পদ পুনরুদ্ধার ও শেয়ারের অর্থ স্থানান্তর করে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে জানালেন গভর্নর। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে সাক্ষাৎ হচ্ছে না ডক্টর ইউনূস ও মোদি। বৈঠক হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। দেশ স্বৈরাচার মুক্ত হলেও এখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি সিরাজগঞ্জের জনসভায় তারেক রহমান। সব ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাবার ঘোষণা। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে দ্বিতীয় দিনের মতো চলছে সড়ক ও নৌপথ অবরোধ। সাজেকে আটকা পড়েছে অন্তত 1400 পর্যটক, নিরাপত্তা জোরদার। এবং আড়াই মাসের বেশি বন্ধ থাকার পর আজ খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্লাস ও পরীক্ষা শুরু, তবে প্রথম বর্ষে ক্লাস হবে 30 সেপ্টেম্বর থেকে। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাচারের অর্থ ফিরিয়ে আনা, সম্পদ পুনরুদ্ধার ও শেয়ারের অর্থ স্থানান্তর করে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি জানান, ব্যাংকিং খাতে গ্রাহকদের আস্থা ধরে রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে সরকার। এটিএন বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে গভর্নর এসব কথা বলেন। সরকারি 6 ব্যাংককে এমডিদের অব্যাহতি প্রসঙ্গে তিনি বলেন, এসব ব্যাংকে দক্ষ পরিচালনা পর্ষদ দেওয়া হয়েছে। শিগগিরই নিয়োগ দেওয়া হবে দক্ষ ও অভিজ্ঞ ব্যাংকারদের। শরফুল আলমের রিপোর্ট। আওয়ামী লীগ শাসনামলে ব্যাপক লুটপাট হয়েছে আর্থিক খাতে। শুধু এসআলম গ্রুপের মাধ্যমেই 2 লাখ কোটি টাকা ও অন্যান্য মিলে মোট 4 লাখ কোটি টাকা পাচার হয়েছে দেশ থেকে। আবার এসআলমের নিয়ন্ত্রণে থাকা 7 ব্যাংকে অস্বাভাবিকভাবে আর্থিক সংকট দেখা যায়, যার প্রভাব পড়ে সার্বিক ব্যাংক খাতে। এই পরিস্থিতির মধ্যে ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব দেওয়া হয় বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুরকে। দায়িত্ব নিয়ে প্রথমে তিনি দুর্বল ব্যাংকগুলোতে নতুন পরিচালনা পর্ষদ দেন। তারল্য সংকটে থাকা ওইসব ব্যাংকগুলোকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন গভর্নর। আমরা ধীরে ধীরে এই সম্পদ উত্তরণ সম্পদগুলোকে আমরা রিকভারির ব্যবস্থা করব। তাদের যে শেয়ার হোল্ডিং আছে ব্যাংকের মালিকানা, সেগুলোকে নতুন মালিকানা এনে কিছু টাকা জোগাড় করব। বিদেশে তাদের সম্পদের আমরা চেষ্টা করব। তারপরে সব মিলিয়ে হয়তো একটা মোটামুটি একটা অঙ্ক হবে যেটা আংশিকভাবে এই গ্যাপটা ফিল করবে। তারপরে সরকারও হয়তো কিছু দেবে। আমরা বিদেশি আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে কথা বলছি, তারাও আমাদেরকে দেবেন। সব মিলিয়ে আমরা এই ব্যাংকগুলোকে একটা স্বস্তিকর অবস্থানে নিয়ে যাব। ইন দ্য মিন টাইম ডিপোজিটররা যদি তাদের আস্থা ফিরে পান, তারাও ডিপোজিট এখানে বাড়াবেন। ফলে সব মিলিয়ে ব্যাংকগুলো তখন এই দুরবস্থা থেকে বেরিয়ে আসতে পারবে বলে আমরা। বেসরকারি ব্যাংকের পাশাপাশি সরকারি ব্যাংকগুলোতেও দেয়া হয় নতুন পরিচালনা পর্ষদ। 19 সেপ্টেম্বর রাষ্ট্রায়ত্ত 6 ব্যাংকের এমডিদের অব্যাহতি দেয় অর্থ মন্ত্রণালয়। তবে ওইসব ব্যাংকে দক্ষ পরিচালনা পর্ষদ থাকায় এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। যে ম্যানেজমেন্ট দেওয়া হয়েছে বোর্ড, তারা কিন্তু খুবই সলিড এবং চেয়ারম্যানগুলো প্রত্যেকেই খুবই দক্ষ এবং তারা এটাকে চালিয়ে নিতে পারবেন। এবং এটা সাময়িক একটা ব্যাপার। একটা সার্চ কমিটি করে নতুন এমডি নিয়োগ দেওয়া হবে এবং সেটার মাধ্যমে আমরা ভালো যারা আগামীতে এই ব্যাংকগুলোকে সঠিকভাবে দিক নির্দেশনা দিয়ে পরিচালনা করতে পারবেন সেই ধরনের এমডিরা আসবেন এবং তারা পেছন দিকে তাকানোর দরকার হবে না, তারা সামনের দিকে তাকিয়ে তারা কাজ করে যেতে পারবেন। আমাদের রিফর্ম যেগুলো দরকার সেটার জন্য পুরোপুরিভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা আইএমএফ এর যে কথা বলা হয়েছে রিফর্মের কথা, আমরা তার চাইতে অনেক বেশি রিফর্ম করব ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নেই, আমাদের নিজের স্বার্থেই করব। এটিএন বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, প্রচলিত নিয়মের মধ্য থেকেই শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে অর্থ সহায়তা দেয়া হবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো এটিএন বাংলার বিশেষ টক শো এটিএন সংলাপে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এটিএন বাংলা কার্যালয়ে গভর্নরকে স্বাগত জানান। পরে তারা সৌজন্য বৈঠকে দেশের অর্থনীতির সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। অর্থনীতিকে চাঙ্গা করতে বৈধ পথে আরও বেশি প্রবাসী আয় দেশে আনতে বাংলাদেশ ব্যাংক গভর্নরের প্রতি আহ্বান জানান ডক্টর মাহফুজুর রহমান।
চলমান আর্থিক সংস্কারে সব পক্ষের সহযোগিতা আশা করেন ডক্টর আহসান এইচ মনসুর। এ সময় এটিএন বাংলাদেশ অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ, এটিএন সংলাপ অনুষ্ঠানের প্রযোজক আব্দুস সাত্তার, সঞ্চালক আমিনুল মজলিস উপস্থিত ছিলেন। পরে ডক্টর মাহফুজুর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের কার্যক্রম সম্পর্কে জানান ও কার্যালয় ঘুরিয়ে দেখান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কোনো সাক্ষাৎ বা বৈঠক হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তবে দ্বিপাক্ষিক বৈঠক হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। এছাড়া বাংলাদেশ ভারত পররাষ্ট্র পর্যায়ের আলোচনা হবে নিউ ইয়র্কে। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের অবস্থান জানাতে আয়োজিত ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা এসব তথ্য জানান। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনের পর এটি প্রধান উপদেষ্টার প্রথম বিদেশ সফর। সাম্প্রতিক বছরগুলোর মতো এবার বাংলাদেশ থেকে শতাধিক সদস্যের প্রতিনিধিত্ব চার্টার্ড বিমানে নিউ ইয়র্ক সফর করবেন না। জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন শুরুতে প্রধান উপদেষ্টার আমেরিকা সফরের কর্মসূচি এবং সেখানে বাংলাদেশ নিয়ে তার করণীয় বিষয়গুলো তুলে ধরেন। তিনি তার বক্তব্যে বিগত ২ মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণঅভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘ অধিবেশনকে উপলক্ষ করে বাংলাদেশ আয়োজিত এক ইভেন্টে রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আলোচনা করা হবে। এটার একমাত্র সমাধান হচ্ছে তাদের নিজ দেশে ফেরত যাওয়া, এবং তারাও ফেরত যেতে চায়, আমরাও চাই যে তারা ফেরত যান। সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। এ সময় কিছু বিষয় নিয়ে ভারতের সাথে বাংলাদেশের টানাপোড়েন আছে স্বীকার করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্যতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। যেসবের সাথে আমার দেখা হওয়ার সম্ভাবনা আছে মোটামুটি প্রায় নিশ্চিত। আমরা অবশ্যই চেষ্টা করবো সে একটি সম্পর্ক, ওয়ার্কিং রিলেশন সৃষ্টি হয়। জনাব মোদী একটু আগে চলে আসছেন, আর আমাদের চিফ অ্যাডভাইজার একটু দেরিতে যাচ্ছেন, কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, অচিরেই পার্বত্য সমস্যার শান্তিপূর্ণ সমাধান হবে। আমরা এটাকে আমাদের অভ্যন্তরীণ একটা সমস্যা হিসেবে দেখছি এবং সেটা সমাধানের চেষ্টা করছি। জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে বাংলাদেশ আরও একটি ইভেন্টের আয়োজন করবে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সেখানে বিশ্ব নেতাদের সামনে বাংলাদেশের বর্তমান অবস্থান তুলে ধরা হবে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। দেশ স্বৈরাচার মুক্ত হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ অনেক বাকি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিরাজগঞ্জে শহীদদের স্মরণে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে সব চক্রান্ত মোকাবেলা করে এগিয়ে যেতে পারলেই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সম্ভব। আরো জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। সিরাজগঞ্জে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের স্মরণে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় জনতা নেতা কর্মীদের অংশগ্রহণে কানায় কানায় ভরে যায় এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ। সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। বৃষ্টি বিঘ্নিত সমাবেশে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি তারেক রহমান। তিনি বলেন, মানুষের আকাঙ্ক্ষা পূরণে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠাই এখন মূল লক্ষ্য। ছাত্র জনতার আত্মত্যাগের লক্ষ্য অর্জনে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে। আমরা দেশকে আজ স্বৈরাচার মুক্ত করেছি। আমরা আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যের অল্প একটু অংশ আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের আরো বহু সামনে যেতে হবে। এই পথ যদি আমরা সঠিকভাবে পাড়ি দিতে পারি, তাহলে আমরা বাংলাদেশের মানুষের সেই অধিকারকে আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে সক্ষম হব। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ঐক্য অটুট রেখে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আমাদেরকে যদি দেশের মানুষের রাজনৈতিক যে অধিকার সেটিকে যদি পুনঃপ্রতিষ্ঠিত করতে হয়, আমাদেরকে যদি বাংলাদেশের মানুষের মুক্তির যে মুক্তি, অর্থনৈতিক মুক্তি, সেটিকে যদি অর্জন করতে হয়, আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের যে আশা, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা,
সেটি আমরা পূরণ করতে সক্ষম হব। আস্থা অর্জনে নেতাকর্মীদের ধৈর্য ধারণ করে মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। গত 18 বছর খাগড়াছড়ির রাঙামাটিতে আজ দ্বিতীয় দিনের মতো চলছে 72 ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি, বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন চলাচল। এদিকে দেশের অন্যতম আকর্ষণীয় অবকাশ যাপন কেন্দ্র সাজেকে কয়েকশো পর্যটক আটকা পড়েছেন। অবরোধের কারণে তারা ফিরতে পারছেন না। আটকে পড়া পর্যটকদের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে আটকে রয়েছেন অন্তত 1400 পর্যটক। অবরোধের কারণে পাহাড়ি দুই জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। এর আগে দীঘিনালায় সহিংসতার প্রতিবাদে ঢাকা থেকে বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতা এই অবরোধের ডাক দেয়। পরে এতে সমর্থন জানায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ। খাগড়াছড়ি ঢাকা মহাসড়কের 0 মাইল থেকে সড়ক অবরোধের সবশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আবু দাউদ। আমি এখন দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 0 মাইল নামক এলাকায়। আপনি দেখছেন যে আসলে ভারী কোনো যানবাহন চলাচল করছে না, অর্থাৎ দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এর বাইরে আন্তঃজেলা এবং আভ্যন্তরীণ সড়কগুলোতেও গাড়ি চলাচল করছে না, তবে শহরতলিতে কিছু হালকা যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে। তবে এই অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, সেনাবাহিনী বিজিবি টহল রয়েছে। ফলে গত কয়েকদিন ধরে যে একটা আতঙ্ক ছিল সেটি অনেকটাই কেটে গেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সড়ক অবরোধ কর্মসূচির কারণে দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র সাজেক পর্যটন কেন্দ্রে কয়েক শত পর্যটক আটকা পড়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে সেখানকার কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন জানিয়েছেন কমপক্ষে 1400 পর্যটক সেখানে আটকা পড়তে পারেন, যাদেরকে আজকের মধ্যেই আইন শৃঙ্খলা বাহিনী বা নিরাপত্তা বাহিনীর সহায়তায় খাগড়াছড়িতে নিয়ে আসার একটা প্রক্রিয়া চলছে। সেটি হলে হয়তো পর্যটকরা কিছুটা হলেও হাঁপ ছেড়ে বাঁচবেন। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, পাহাড়ে নানা ধরনের বৈষম্য রয়েছে, এখানে বসবাস করা জনগোষ্ঠীর নানা রকমের বঞ্চনাও রয়েছে। লড়াই সংগ্রাম করে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখি সেখানে কোনো বৈষম্য থাকবে না। খাগড়াছড়ির দীঘিনালায় স্থানীয়দের সঙ্গে আলাপের সময় তথ্য উপদেষ্টা এসব কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, পাহাড়ে যারা ভেদাভেদ সৃষ্টি করে দূরত্ব তৈরি করে ফায়দা নিতে চায় তাদের প্রতিহত করার তাগিদ দেন তিনি। বলেন, পাহাড় সমতল মিলেই বাংলাদেশ। এদিকে রাঙামাটি ও খাগড়াছড়ি উত্তপ্ত অবস্থা থাকলেও বান্দরবানের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা খোলা থাকলেও বন্ধ রয়েছে বান্দরবান কাপ্তাই ও রাঙামাটি সড়কে যাত্রীবাহী বাস চলাচল। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় বাস মালিক সমিতি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছে। এতে যাত্রী ও পর্যটকদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। তবে সড়কটিতে অল্প হলেও হালকা যানবাহন চলাচল করছে। নিরাপত্তা নিশ্চিতে জেলা শহর সহ বিভিন্ন জায়গায় সেনাবাহিনী ও পুলিশ টহল দিচ্ছে বলে জানান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। 2.5 মাসের বেশি সময় বন্ধ থাকার পর আজ খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে সব বর্ষে ক্লাস শুরু হলেও আজ চালু হচ্ছে না প্রথম বর্ষের ক্লাস। 2023-24 শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষে ক্লাস শুরু হবে আগামী 30 সেপ্টেম্বর থেকে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবির আন্দোলন এবং শিক্ষকদের সর্বজনীন পেনশন কাঠামোর একটি স্কিম নিয়ে ডাকা কর্মসূচির কারণে গত 1 জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম প্রায় বন্ধ ছিল। আর 17 জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরপর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেয়, তারপরে খুলেছে বিশ্ববিদ্যালয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে 36 জন শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান দিয়েছে জামায়াতে ইসলামী। সংগঠনের জেলা শাখা আয়োজিত এই সহায়তা অনুষ্ঠানে 25 জন শহীদের প্রতি পরিবারকে 2 লাখ টাকা করে 50 লাখ টাকা দেওয়া হয়। একই সাথে আগে 1 লাখ টাকা করে সহায়তা পাওয়া 21 পরিবারের মাঝে আরও 1 লাখ টাকা করে 21 লাখ টাকা দেওয়া হয়। এ সময় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসাইন হেলাল, জেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার জাকির হোসাইন, নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, সেক্রেটারি হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।
সাভারের আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা খন্দকার মামুন বিপ্লবের পরিবারকে নগদ আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। দলের কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাভারের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু নিহতের পরিবারের কাছে এই আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় তিনি নিহতের সন্তান খন্দকার হেলাল ও খন্দকার তামজিদের লেখাপড়ার দায়িত্ব নেন। টানা কয়েকদিনের অসন্তোষ কাটিয়ে সকাল থেকে শিল্পাঞ্চল আশুলিয়ার সকল তৈরি পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। এখন পর্যন্ত শিল্পাঞ্চলটিতে কোনো অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি। ছোট বড় মিলিয়ে সব কারখানায় উৎপাদন চলছে পুরোদমে। এদিকে সকালে শ্রমিক অসন্তোষ নিরসনে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সাথে মত বিনিময় সভা করেছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। আশুলিয়া শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে সেনাবাহিনী ও পুলিশ টহল দিচ্ছে। এবার আন্তর্জাতিক সংবাদ। আজ ঘোষণা হতে পারে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল। নির্বাচনের প্রাথমিকভাবে দেশের আপৎকালীন সময়ে দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে এগিয়ে যান পিপলস পাওয়ার পার্টির নেতা অনুরা কুমারা দিসানায়কে। নির্বাচনে এখন পর্যন্ত 53% ভোট পেয়েছেন দিসানায়ক। এছাড়া বিরোধী দলীয় নেতা সজিত প্রেমদাসা এখন পর্যন্ত 22 এবং বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে তৃতীয় অবস্থানে রয়েছেন। এদিকে ভোট গ্রহণ শেষে গণনার সময় রাতভর কারফিউ জারি ছিল গোটা শ্রীলঙ্কায়। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। পাচারের অর্থ ফিরিয়ে আনা, দেশের সম্পদ পুনরুদ্ধার ও শেয়ারের অর্থ স্থানান্তর করে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে, জানালেন গভর্নর। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে সাক্ষাৎ হচ্ছে না ডক্টর ইউনূস ও মোদির, বৈঠক হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। দেশ স্বৈরাচার মুক্ত হলেও এখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি, সিরাজগঞ্জের জনসভায় তারেক রহমান। সব ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাবার ঘোষণা। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে দ্বিতীয় দিনের মতো চলছে সড়ক ও নৌপথ অবরোধ। সাজেকে আটকা পড়েছে অন্তত 1400 পর্যটক, নিরাপত্তা জোরদার। এবং 2.5 মাসের বেশি বন্ধ থাকার পর আজ খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্লাস ও পরীক্ষা শুরু, তবে প্রথম বর্ষে ক্লাস হবে 30 সেপ্টেম্বর থেকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।